গল্পের ঘর দ্য হাউস অব স্টোরিজের আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্ত সৃষ্ট গোয়েন্দা কিরিটি রায় সিরিজের গল্প চিতাবাঘ। স্টাফ রিপোর্টারের নিজস্ব রিপোর্ট পরের দিন শহরের অন্যতম শ্রেষ্ঠ দৈনিক কাগজ রাজপথে প্রকাশিত হয়েছিল। কলকাতা, হাওড়া ও ব্যারাকপুর অঞ্চলের প্রায় সমস্ত বিজলিবাতি নিভিয়া গিয়া সোমবার কলকাতার নগরী সহসা নিষ্প্রদীপের অন্ধকারে ডুবিয়া গিয়াছিল। পথে ম্লান গ্যাস বাতিগুলো কেবল মিটমিট করিয়া জ্বলিতেছিল ইত্যাদি। সংবাদটা সকলেই জানেন, কারণ গত রাত্রে সন্ধ্যা 7:30টার সময় দীর্ঘ প্রায় অর্ধ ঘণ্টা ব্যাপীকাল সময় অকস্মাৎ যখন আলোকোজ্জ্বল কলকাতা শহরের সর্বত্র বিজলিবাতিগুলো নিভে গিয়ে জনসাধারণকে স্তম্ভিত হতচকিত করে দেয়, মুহূর্তে অন্ধকারের মধ্যে সব বিহ্বল হয়ে ব্যবসাপত্র কাজকর্ম গুটিয়ে ফেলতে বাধ্য হন। সে এক বিশ্রী অভাবনীয় পরিস্থিতি। কিন্তু আগের দিনের ওই দীর্ঘ অর্ধঘণ্টাব্যাপী নিষ্প্রদীপের অন্ধকারে শহরের একাংশে বেলেঘাটা অঞ্চলে একটি ত্রিতল নব্যকেতায় নির্মিত বাটির ত্রিতলের একটি কক্ষে যে ঘটনাটি ঘটেছিল, রাজপথের স্টাফ রিপোর্টার সে সংবাদটি কিন্তু পাননি। সংবাদটি প্রকাশিত হলো পরের দিন সংবাদপত্রে। গত সোমবারে অর্ধঘণ্টাব্যাপী নিষ্প্রদীপের মধ্যে অন্ধকারে মল্লিক পুস্তক প্রকাশনের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী এবং সুবিখ্যাত পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী রতিকান্ত মল্লিক মহাশয়ের তার বেলাঘাটাস্থিত আপন বাটির শয়নকক্ষে রহস্যময় মৃত্যু। বেলেঘাটা অঞ্চলের সেই ত্রিতল বাটির 3 তলার একটি কক্ষে অর্ধঘণ্টা ব্যাপী নিষ্প্রদীপের পরে আবার যখন শহরের সর্বত্র বিজলিবাতি জ্বলে উঠল, দেখা গেল মল্লিক পুস্তক প্রকাশনের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী পৌর রতিকান্ত মল্লিকের নিষ্প্রাণ দেহটি মেঝের উপর হয়ে পড়ে আছে। মৃতের 2টি বাহু সম্মুখের দিকে প্রসারিত, ডান হাতের মুষ্টির মধ্যে ধৃত কয়েক গাছি চুল ও বাম হাতের মুষ্টির মধ্যে ধৃত 1 পয়সা দামের ছোট একটা অর্ধদগ্ধ মোমবাতি ক্যান্ডেল। রতিকান্তের পরিধানে মিহি তাঁতের সরু পাড় ধুতি ও গায়ে দামি আদ্যির ফতুয়া। ঘরের আসবাবের মধ্যে খান 2 চেয়ার উল্টে পড়ে আছে, আর উল্টে পড়েছিল ঘরের এক কোণে চিতাবাঘের মূর্তিটা। মৃত একটি চিতাবাঘের ছাল, খড় ইত্যাদির সাহায্যে সেলাই করে অবিকল একটা চিতাবাঘ তৈরি করা হয়েছিল এবং সেটি ওই কক্ষেরই এক কোণে রক্ষিত থাকত বহুকাল হতেই। মৃতের কটিদেশে কাপড়ের কিছুটা অংশ পুড়ে গেছে বলে মনে হয় এবং পৃষ্ঠদেশে একটা 1.5 ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্য ও অর্ধ ইঞ্চি পরিমাণ প্রস্থ কালশিটের দাগ ছিল। ইহা ব্যতীত আর কোনো আঘাতের চিহ্ন মৃতদেহের কোথাও পাওয়া যায়নি। মোমবাতিটি অর্ধদগ্ধ অবস্থায় মৃতের মুষ্টির মধ্যে ধৃত থাকলেও মৃতের হাত এতটুকুও দগ্ধ হয়নি। রতিকান্তবাবু কলকাতা শহরের একজন বনেদি নামকরা পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী। মল্লিক পুস্তক প্রকাশনী সর্ববৃহৎ পুস্তক প্রতিষ্ঠান, লক্ষ মুদ্রার ওপর কারবার বলেই জনশ্রুতি বহুদিন হতে। সমগ্র কারবারটি রতিকান্ত তার একক জীবনের অধ্যাবসায়ে পরিশ্রমে গড়ে তুলেছিলেন। রতিকান্ত মল্লিক গৌরবর্ণ, পেটে খাটো, রোগাটে ধরনের লোকটি। বয়সের বলিরেখা মুখের উপরে সুস্পষ্ট হয়ে উঠেছিল তো বটেই, এবং দেহের মধ্যেও ইদানিং বেশ ভাঙন ধরেছে বলে মনে হতো। টানা চোখ, চওড়া কপাল ও নাকটা একটু ভোঁতা। দেবদ্বিজে রতিকান্তের চিরদিনই অসাধারণ ভক্তি। হরিদ্বারের কোনো এক বৈষ্ণব সম্প্রদায় মুক্ত বাঙালি সন্ন্যাসীর নিকট মধ্য যৌবনেই প্রায় দীর্ঘ 26 বৎসর পূর্বে দীক্ষা গ্রহণ করেছিলেন। সমগ্র কপালব্যাপী, নাসিকার ওপরে ও ঊর্ধ্বাঙ্গের সর্বত্র প্রত্যহ ভোরে স্নানান্তে গঙ্গামাটির তিলকে নিজেকে চিত্রিত করে ও শিশির মধ্যে রক্ষিত
গুরুর পাদদক পান না করে রতিকান্ত কখনো নিচে নামতেন না। মুখে লোকটি অতীব মিষ্টভাষী ছিলেন, তবে কিছুদিন হতে কেন না জানি মেজাজটা তার অতি অল্পেতেই তিরিক্ষে হয়ে উঠত। খেকি কুকুরের মতো খ্যাক করে খিচিয়ে উঠতেন সামান্য কারণেই। ওই সামান্য দোষটুকু ব্যতীত নিরামিষাসী ধর্মপ্রাণ রতিকান্ত লোকটি নেহাত মন্দ ছিলেন না। ব্যবসায়ী মহলে অত্যন্ত সুপরিচিতই ছিলেন এককালে, তবে ইদানিং কিছুকাল তার ওই খিটখিট মেজাজের জন্য সকলে তাকে সযত্নে পরিহার করেই চলত। যা হোক, এমন একটি লোক রতিকান্ত। তার মৃত্যুতে সকলেই দুঃখিত না হলেও কম আশ্চর্য হয়নি। দুনিয়ায় কত প্রকার আশ্চর্য ঘটনাই না নিত্য ঘটছে। রতিকান্তর মৃত্যুর ব্যাপারটাও তা এমন কি বা আশ্চর্যজনক ঘটনা। তবে হ্যাঁ, আশ্চর্যজনক হচ্ছে মৃতের এক হাতে একটি অর্ধদগ্ধ মোমবাতি ও অন্য হাতে ছিল কয়েক গাছি চুল। পুলিশ এলো, তদন্তও হলো এবং ময়না তদন্তের ফলে দেহের নিম্নাংশে পশ্চাতে কেবল 1.5 ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যে ও অর্ধ ইঞ্চি পরিমাণ প্রস্থে একটা কালশিটের দাগ, ভিন্ন অন্য কোনো আঘাতের চিহ্নই দেহের কোথাও কিছু পাওয়া যায়নি। যা হোক, একথা নিঃসন্দেহে পুলিশের বিশ্বাস হয়েছে যে রতিকান্তর মৃত্যু স্বাভাবিক তো নয়, অপঘাতেও মৃত্যু হয়নি। তিনি নিহত হয়েছেন, অর্থাৎ রতিকান্ত মল্লিককে হত্যা করা হয়েছে। বেলেঘাটা থানা ইনচার্জ শম্ভু মিত্র। ভদ্রলোকটি দীর্ঘকাল ধরে কলকাতা পুলিশে চাকরি করলেও অত্যন্ত গোবেচারী ও শান্তশিষ্ট প্রকৃতির মানুষটি। ঝামেলা বা কোনো প্রকার গোলমাল আদপেই বরদাস্ত করতে পারেন না এবং নিজস্ব এলাকায় কোনো সাধারণ ব্যাপার ঘটলেও যেন হিমশিম খেয়ে যান, একেবারে দিশাহারা হয়ে পড়েন। গোলগাল চেহারা, প্রচুর চর্বির বাহুল্য শরীরের সর্বত্র, মাথায় সুবিস্তীর্ণ চকচকে একখানি টাক, কেবল ঠিক মধ্যস্থলে মরুবক্ষে ওয়েসিসের মতো 8-10 গাছে মাত্র চুল। টাকের ওপরে যেন মর্মান্তিক এক রসিকতার মতোই জেগে আছে। দিন 4 বাদে সেদিন প্রাতে থানার মধ্যে নিজের অফিস কক্ষে বসে শম্ভু মিত্র নিঃশব্দে টাকের ওপরে হাত বুলাচ্ছিলেন। ভদ্রলোক সত্যিই বড় দুর্বিপাকে পড়েছেন। রতিকান্ত লোকটা আজকালকার বাজারে মুড়ে বেচেছেন, কিন্তু শম্ভু মিত্রকে 7 হাত জলের তলে যেন একেবারে ডুবিয়ে দিয়ে গিয়েছেন। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট মিত্র সাহেবকে নিরাশায় আশা দিয়েছেন। বলছেন তার সঙ্গে কিরিটি রায়ের বিশেষ পরিচয় আছে, তার কাছে তিনি আজ সকালেই একবার যাবেন এবং তার পরামর্শ পেলে ইত্যাদি। ভোরবেলায় শম্ভু তার অ্যাসিস্ট্যান্ট নিত্যরঞ্জনকে তাগিদ দিয়ে কিরিটি রায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। ঘন ঘন তারই আশায় শম্ভু দরজার দিকে তাকাচ্ছিলেন। এদিকে ওই সময় কিরিটির বাড়িতে তার বসবার ঘরে চা পান করতে করতে নিত্যরঞ্জন বাবু কিরিটিকে সংক্ষেপে সমগ্র ব্যাপারটা শোনাচ্ছিলেন, আর কিরিটি শুনছিল। ঘটনাটা আনুপর্বিক শুনে কিরিটি বললে, কিন্তু বর্তমানে বিশ্বে একটা জটিল ব্যাংকের চেক জালের ব্যাপার নিয়ে এত ব্যস্ত যে আপনাদের কেসে সময় দেওয়া তো আমার পক্ষে আদপেই সম্ভবপর হচ্ছে না নিত্যরঞ্জন বাবু। আমি অত্যন্ত দুঃখিত। মিস্টার মিত্রকে আমার বাধা দিয়ে নিত্যরঞ্জন বলে, কেসের মধ্যে আপনাকে আমরাও টেনে নিয়ে যেতে চাই না কিরিটি বাবু, কেবল মধ্যে মধ্যে আপনার মূল্যবান পরামর্শ যদি পাই আমাদের বিশেষ সাহায্য হবে। বেশ, তাতে আমার অবশ্য আপত্তি নেই। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। অশেষ ধন্যবাদ। যদি কিছু মনে না করেন, কয়েকটা কথাই কেসটা সম্পর্কে আজ জিজ্ঞাসা করতে চাই মিস্টার রায়। বলুন। আচ্ছা, আপনি তো ব্যাপারটা সব শুনলেন, এখন আপনার কি মনে হয় রতিকান্ত বাবু মার্ডারই হয়েছেন? আপাতত তো তাই বলেই মনে হচ্ছে, কিন্তু আরও ডেফিনেটলি সে কথা বলবার আগে আপনাকে আমি আরেকবার অনুরোধ করব, রতিকান্তবাবু যে ঘরে নিহত হয়েছেন সে ঘরটা আরেকবার বিশেষ সতর্কতার সঙ্গে এবং তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সার্চ করতে। এই কথা বলছেন কেন মিস্টার রায়? ঘরটা তো অলরেডি খুব ভালো করেই সার্চ করা হয়েছে। কিন্তু কিন্তু বিশেষ কিছু পাননি। নাই বা প্রথমবারে পেলেন, দ্বিতীয়বারে আবার সার্চ করে দেখলে ক্ষতি কি? না না, ক্ষতি আর কি, বিশেষ করে আপনি যখন বলছেন।
শুধু আমি বলছি বলেই নয় নিত্যরঞ্জন বাবু, যে ঘরের মধ্যে কোনো ব্যক্তি রহস্যজনকভাবে নিহত হয়, অবস্থান সেই কক্ষটি সেই ব্যক্তির মৃত্যুর সমগ্র রহস্য উদ্ঘাটনের ব্যাপারে সো ভেরি ইম্পর্টেন্ট যে রহস্যের মীমাংসা না হওয়া পর্যন্ত সেই জায়গা মানে সেই ঘর বা স্থানটির ওপর হতে ক্রমে এক মুহূর্তের জন্য দৃষ্টিকে আমাদের সরিয়ে নেওয়া উচিত হবে না। রহস্য উদ্ঘাটনের ব্যাপারে এটাকে প্রিলিমিনারি লসের অন্যতম বলতেও পারেন। আপনার কথাটা ঠিক মিস্টার রায় বুঝে উঠতে পারছি না। ধরুন সমগ্র কক্ষটি আমাদের বারবার পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করে দেখা উচিত, এবং সমগ্র কক্ষ বলতে আমি মিন করছি ঘরের মেঝে, দেয়াল, ছাদ, জানলা, দরজা, আসবাবপত্র, ঘরের মধ্যে দেওয়াল আলমারি থাকলে সেই আলমারিটার প্রত্যেকটি সেলফ, ঘরের সঙ্গে যুক্ত কোনো বাথরুম বা ওই জাতীয় অন্য কোনো অ্যান্টিরুম থাকলে সেই ঘরটি, পাশের কক্ষ বা বারান্দা, সব কিছু বারবার করে দেখা উচিত। এই ধরনের খুনের ব্যাপারে কত প্রকারের সূত্রই যে ঘরের মধ্যেও তার আশেপাশে ছড়িয়ে থাকে, যা প্রথম দৃষ্টিতে অনেক সময় হয়তো আমাদের নজরে পড়ে না, কিন্তু পরে হয়তো সেই সূত্রের সাহায্যে সমগ্র রহস্যটি জলের মতো সোজা হয়ে ধরা দেয়। কারণ খুনাখুনির ব্যাপারে সর্বদা একটা কথা মনে রাখবেন নিত্যরঞ্জন বাবু, কোনো হত্যা ব্যাপারেই যাবতীয় হত্যা সংক্রান্ত সূত্র বা চিহ্নই মুছে ফেলে একেবারে চিহ্ন শূন্য নিঃসন্দেহ হতে পারে না হত্যাকারী। ক্রিমিনালদের সাইকোলজি অনুশীলন করলে বুঝতে পারবেন এ ঠিক ম্যাথামেটিক্সের প্রবলেম। প্রমাণ করবার সূত্র খুঁজলেই পাবেন, কারণ সেটা প্রবলেমের সঙ্গেই জড়িত থাকে সর্বক্ষেত্রে। তবে হ্যাঁ, আপনাকে চিন্তা, বুদ্ধি ও পর্যবেক্ষণের সাহায্যে খুঁজে নিতে হবে। আজ আর নয় নিত্যরঞ্জন বাবু, আরেকবার ঘরটা ভালো করে পরীক্ষা করে দেখে কাল বা পরশু যখন হোক এই সময় এসে আমার সঙ্গে দেখা করবেন, কেমন? বেশ, আচ্ছা, আজ তাহলে আসি। নমস্কার। নমস্কার। কিরিটির ওখান হতে ফিরে নিত্যরঞ্জন বাবু তার বড়বাবু শম্ভু মিত্রকে যখন সব খুলে বললেন, সব শুনে শম্ভুবাবু তার টাকে হাত বুলাতে বুলাতে নিত্যরঞ্জন বাবুকেই পাল্টা প্রশ্ন করে বসলেন, তাই তো? ব্যাপারটা তাহলে কি হবে বলো তো নিত্যরঞ্জন? নিত্যরঞ্জন জবাবে কি আর বলবেন, বললেন, আপনিও তাহলে কিছুই বুঝতে পারলেন না স্যার? কই না। তাহলে যাই না হয় আরেকবার ঘরটাই দেখে আসি। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শম্ভু মিত্র বললেন, তাই না হয় যাও। হাজার হোক কিরিটিবাবু যখন বলেছেন। পরের দিন ঠিক ওই একই সময় কিরিটির কক্ষে এসে প্রবেশ করলেন নিত্যরঞ্জন বাবু। কিরিটি সোফায় বসে ওই দিনকার সংবাদপত্রটা মুখের সামনে মেলে ধরে পাঠে নিরত। জোর দোরগোড়ায় নিত্যরঞ্জনের জুতোর শব্দ পেয়ে সংবাদপত্র হতে মুখ না সরিয়েই সাদরে আহ্বান জানায়, আসুন নিত্যরঞ্জন বাবু, বসুন। নিত্যরঞ্জন বাবু কক্ষ মধ্যে প্রবেশ করে একখানা চেয়ার অধিকার করে বসলেন। তারপর আর কি সংবাদ বলুন? সংবাদপত্রটা ভাঁজ করতে করতে কিরিটি প্রশ্ন করে। খুব ভালো করে আপনার কথা মতো ওই ঘরটা ও তার পাশের ঘর দুটো আবার গতকালই সার্চ করেছি, কিন্তু প্রয়োজনীয় কোনো কিছুর সন্ধান এবারেও পেলেন না। আগে তেমন কিছু পাননি, অর্থাৎ আপনার চোখে এমন কিছুই পড়েনি যা বর্তমানে প্রয়োজনীয় সূত্র বা প্রমাণ হিসেবে গ্রাহ্য হতে পারে, কেমন তো? বেশ, তাহলে এ সম্পর্কে কোনো কিছু বলবার পূর্বে সর্বাগ্রে আমি আরেকবার গতকাল আপনার মুখে যা শুনেছি পুনরাবৃত্তি করে যাই। শুনুন, যদি কোনো কিছু বাদ যায় ধরিয়ে দেবেন। কিরিটি বলতে শুরু করে, রতিকান্তর বয়স 55 হতে 60-এর মধ্যে চলছিল। গায়ের রং গৌরবর্ণ, সমগ্র কপাল ও দেহের ঊর্ধ্বাংশে নিয়মিত তিলক কাটতেন। দেবদ্বিজে ভক্তি ছিল অগাধ। কোনো প্রকার বদ খেয়াল বা নেশা ছিল না। প্রচুর অর্থের মালিক বলেই সকলে জানে। ইদানিং শোনা যেত স্বভাবটা একটু খিটখিটে প্রকৃতির হয়ে উঠেছিল। সংসারে আপনার বলতে বহুদিন হলো স্ত্রীগতাসু হয়েছেন। 2টি ছেলে, বড় ছেলে সুধাকান্ত ও ছোট ভাই রমাকান্তই ইদানিং কিছুকাল ধরে ব্যবসা দেখাশোনা করছিল, এবং মৃত্যুর বছর 1.5 আগে হতে আবার হঠাৎ কোনো
অজ্ঞাত কারণবশত রতিকান্ত পূর্বোক্তদের হাত হতে ব্যবসার সমস্ত অধিকার হরণ করে নিয়ে নিজেই সবকিছু দেখাশোনা শুরু করেছিলেন। ছোট ছেলে নিশাকান্ত তার নিজের অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা নিয়েই ব্যস্ত। শোনা যায় পিতার পুস্তক প্রকাশনীর সঙ্গে নাকি বড় একটা সম্পর্ক ছিল না। রতিকান্তের কনিষ্ঠ রমাকান্ত, দুই পুত্র সুধাকান্ত ও নিশাকান্ত ছাড়া সুধাকান্তর স্ত্রী ও 5-6টি সন্তান, নিশাকান্ত স্ত্রী ও 3-4টি সন্তান, ছোট ভাই রমাকান্ত স্ত্রী ও 2টি সন্তান। এই নিয়েই ছিল রতিকান্তর একান্নবর্তী পরিবার এবং ইদানিং সকলেই বেলেঘাটার বাড়িতে বসবাস করছিলেন। এই গেল ভদ্রলোকটির সংক্ষিপ্ত পরিচয়। কেমন তো? আগে তাহলে এবারে আমরা আসল ঘটনায় আসি। কিরিটি একটু থেমে একটা সিগারে অগ্নিসংযোগ করে কয়েকবার সিগারেটটায় মৃদু টান দিয়ে ধূমোদ্গীরণ করে বলতে শুরু করে তার বক্তব্য। গত সোমবার সন্ধ্যা 7:30টার সময় অর্ধঘণ্টাব্যাপী নিষ্প্রদীপের অন্ধকারে রতিকান্ত রহস্যজনকভাবে তার শয়ন কক্ষের মধ্যে নিহত হন এবং ব্যাপারটা প্রথমে দৃষ্টিগোচর হয় ছোট ভাই রমাকান্ত। উনি রাত্রি 9:30টার সময় ব্যবসা সংক্রান্ত কোনো একটি পরামর্শের জন্য দাদার কাছে গিয়ে ওর দাদাকে তার শয়ন কক্ষের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান। রমাকান্তরই চিৎকারে পরে একে একে সকলে ঘরে এসে জড়ো হয়। ওই সময় বাড়ির মেম্বার্সদের মধ্যে একমাত্র রতিকান্তর কনিষ্ঠ পুত্র নিশাকান্তই গৃহে ছিল না। সে ফিরে আসে ওই দিন রাত্রে প্রায় 11:15টার সময়। এসে পিতার মৃত্যু সংবাদ পায়। বাইরের লোকের মধ্যে 3 জন ভৃত্য, শ্যাম, সাধু ও মধু। ওদের মধ্যে শ্যাম বহুদিন হলো ওই বাড়িতে চাকরি করছে। সাধু ও মধুও প্রায় বছর 4-5 ধরে চাকরি করছে। পাচক বিধু আর দারোয়ান রামলাল ও বাহাদুর। এছাড়া আরেকজন ওই সময় বাইরের লোক ওই বাড়িতে ছিল, যোগেশ, রতিকান্তর ছোট ছেলে নিশাকান্তর শ্যালক। যোগেশ তার বোন নিশাকান্ত স্ত্রী নারায়ণী দেবীর সঙ্গে ওই সময় দেখা করতে এসে নিষ্প্রদীপের গোলমালে আটকে পড়ে যায়। যোগেশের ওই বাড়িতে যথেষ্ট যাতায়াত আছে, বলতে গেলে ওই বাড়ির এক প্রকার ছেলের মতোই, এবং বাড়ির সকলেই যোগেশকে যথেষ্ট ভালোবাসত। এই গেল হত্যার সময় ওই গৃহে যারা উপস্থিত ছিল। তারপর আসা যাক অকস্থানে। অকস্থান পুলিশ এসে দেখে রতিকান্তর মৃতদেহটা মেঝের ওপর পড়ে আছে। সম্মুখের দিকে প্রসারিত 2টি হাত, তার মধ্যে ডান হাতের মুষ্টির মধ্যে ধৃত ছিল কয়েক গাছি চুল ও বাম হাতের মুষ্টির মধ্যে ধৃত ছিল অর্ধদগ্ধ ছোট একটি 1 পয়সা দামের মোমবাতি, এবং যদিও হাতে কোনো পোড়ার দাগ ছিল না। আর ঘরের আসবাবপত্রের মধ্যে 2খানা চেয়ার ঘরের মধ্যে উল্টে পড়েছিল এবং একটা চিতাবাঘের মূর্তি ঘরের মধ্যে, যেটা এক কোণে দাঁড় করানো ছিল, সেটাও উল্টে পড়েছিল মৃতদেহের সন্নিকটে। ঘরের দরজা খোলাই ছিল, আলোটা জ্বলছিল। ঘরের মধ্যে লোহার সিন্দুকের মধ্যে টাকা কড়ি ও কিছু মূল্যবান দলিল পত্রাদি ছিল, যার মধ্যে কিছুই চুরি বা খোয়া যায়নি, যদিও সিন্দুকের চাবিটা রতিকান্তর কোমরে যেমন সর্বদা গোজা থাকতো তেমনই ছিল। পাশাপাশি আর 2টি যে কক্ষ একটি ঠাকুরঘর হিসেবে ব্যবহৃত হয়, দ্বিতীয়টিতে থাকে ওর ছোট ভাই ও তার স্ত্রী। দোতলায় সিঁড়ির পাশের ঘরটিতে থাকে ছোট ছেলে নিশাকান্ত, এবং একতলার ঘরে ইদানিং থাকতো ওর বড় ছেলে সুধাকান্ত স্ত্রীপুত্র কন্যাদের নিয়ে। নিষ্প্রদীপের অন্ধকারে ওই অর্ধঘণ্টা সময় সকলে যে যার ঘরে ছিল বলেই জানা যায়। এই গেল অবস্থান ও পারিপার্শ্বিক। এবারে ওই বাড়ির বিভিন্ন লোকদের সম্পর্কে আপনি যে বলেছেন। 1. রতিকান্ত। মেজাজটা ইদানিং কিছুকাল ধরে খিটখিটে প্রকৃতির হয়ে গিয়েছিল। সহজেই বিশ্রীভাবে চটে উঠতেন, চেঁচামেচি করতেন। জ্যেষ্ঠ পুত্র সুধাকান্তর ওপরে রতিকান্ত ইদানিং কিছুকাল আদপেই সন্তুষ্ট ছিলেন না। তাকে, অর্থাৎ সুধাকান্তকে, ব্যবসার যাবতীয় কিছু হতে অধিকারচ্যুত করে ছেলেকে ও কনিষ্ঠ সহোদরকে একেবারে কোণঠাসা করে রেখেছিলেন। 2. ছোট ভাই রমাকান্ত। ইদানিং কিছুকাল ধরে দাদার সঙ্গে প্রায় তার মনোমালিন্য ও খিটিমিটি চলছিল, এবং কিছুদিন আগে ওইসব
নানা কারণেই রতিকান্ত তার ব্যবসা প্রাইভেট লিমিটেড ফার্মে পরিণত করে সকলকেই সমান অংশের অংশীদার করে দেন। সে ব্যাপারটা রমাকান্তর আদবেই নাকি মনোপুত হয়নি। তার বক্তব্য, ব্যবসার গোড়াপত্তন তার বাপেরই অর্থে এবং প্রথম হতেই সেও তার জ্যেষ্ঠ সহোদরের সঙ্গে সমান পরিশ্রম করেছে, অতএব অন্তত তার সঙ্গে অন্যান্য সকলের সমান অংশ হতে পারে না। ৩. রতিকান্তর জ্যেষ্ঠ পুত্র সুধাকান্ত নির্বিরোধী স্বভাবের লোক, শান্তশিষ্ট, বিনয়ী এবং পরিবারের মধ্যে সর্বাপেক্ষা বিচক্ষণ, বুদ্ধিমান ও স্থির মস্তিষ্ক প্রকৃতির। পিতার প্রতি অন্ধভক্তি, লেখাপড়া বেশি দূর না শিখলেও গোড়া হতেই বাপ ও কাকার সঙ্গে ব্যবসার সঙ্গে জড়িত থাকায় সত্যিকার ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল। বছর 10 আগে ক্রমে ক্রমে ব্যবসার যাবতীয় গুরুদায়িত্ব সুধাকান্ত ও রমাকান্ত স্কন্ধেই এসে পড়েছিল এবং ক্রমে এক সময় ওরাই ব্যবসার সর্বেসর্বা হয়ে উঠেছিল। হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে সুধাকান্ত ও রমাকান্তর সমস্ত শক্তি হরণ করে রতিকান্ত আবার ব্যবসা নিয়ে বৎসরখানেক হবে মেতে উঠেছিলেন। ইদানিং সুধাকান্ত চোরের মতোই সমস্ত শক্তি হারিয়ে যেন নিজ গৃহে বসবাস করছিল। তথাপি যেন কোনো খেদ ছিল না মনে, পিতার প্রতি অটল ভক্তি। ৪. কনিষ্ঠ পুত্র নিশাকান্তের নিজস্ব অর্ডার সাপ্লাই ব্যবসা আছে, নিজেই প্রচুর অর্থ উপার্জন করে এবং ব্যবসার সূত্রে ইদানিং বড় বড় মারোয়ারি মহলে যাতায়াত আছে। শিক্ষিত, সচ্চরিত্র, ভদ্র, অমায়িক। বর্তমানে নিশাকান্তই পিতার বেশি প্রিয় হয়ে উঠেছিল। এই হলো মোটামুটি আপনার কাজ হতে গতকাল আমি যা শুনেছি। কেমন তো? আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, এবারে আপনাকে কয়েকটা প্রশ্ন করি, কিরিটি বললে। বলুন। দেখুন, যে ঘরে রতিকান্ত নিহত হয়েছেন ওই চেয়ার দুটো ও চিতাবাঘের মূর্তিটা উল্টে পড়ে থাকা ছাড়া আর কিছুই আপনার চোখে পড়েনি কাল, তাই তো? আজ্ঞে। আচ্ছা, এবারে কয়েকটা কথা এ সম্পর্কে বলবো। আপনাকে আবার ঘরটা পরীক্ষা করে দেখতে বলছি এবং এবারে খুব মাইনুটলি দেখতে হবে। বিশেষ করে কোনো লোহার, তামার বা ইলেকট্রিকের তার ঘরের মধ্যে খুঁজে পান কিনা লক্ষ্য করবেন। আর আর হ্যাঁ, আর পরীক্ষা করে দেখবেন ঘরের মধ্যে কোনো প্লাগ পয়েন্ট আছে কিনা। শুধু তাই নয়, 3 তলার সমস্ত ইলেকট্রিক ওয়্যারিংটাই একবারে ভালো করে পরীক্ষা করে এসে যদি কিছু চোখে পড়ে আমায় এসে বলবেন। বেশ। আচ্ছা, আপনি বলছেন মৃত ব্যক্তির ডান হাতের মুষ্টিতে ছিল কয়েক গাছি চুল। ওর মীমাংসা তত কঠিন কিছু নয়, কিন্তু বাম হাতের মুষ্টিতে ধৃত ছিল অর্ধদগ্ধ একটা 1 পয়সা দামের মোমবাতি এবং মৃত ব্যক্তির হাতে কোনো পোড়ার চিহ্ন ছিল না। তা যেন হলো, কিন্তু ঘরের মধ্যে কোনো দেশলাই পেয়েছেন? দেশলাই? বিস্মিত সপ্রশ্ন দৃষ্টিতে তাকায় নিত্যরঞ্জন কিরিটির মুখের দিকে। হ্যাঁ, দেশলাই, ম্যাচ। লোকটি নেশা ভাঙ করতেন না। ঘরের ইলেকট্রিক কানেকশন যখন ছিল না তখন মোমবাতিটা তিনি জ্বালাবেন কি করে? অফকোর্স নট বাই ম্যাজিক। মোমবাতিটা যখন জ্বালানো হয়েছিল এবং প্রমাণ অর্ধদগ্ধ অবস্থায় মোমবাতিটা মৃতের মুষ্টিবদ্ধ হাতের মধ্যে যখন পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে নিশ্চয়ই একটা দেশলাই ঘরের মধ্যে থাকবে এবং থাকাটাই উচিত ছিল। অথচ কোনো দেশলাই ঘরের মধ্যে তো পাননি, মৃতের জামার পকেটেও পাওয়া যায়নি। তবে দেশলাই কোথায় গেল? মোমবাতিটা রইল অথচ দেশলাইটা উধাও হয়ে গেল কেন? ব্যাপারটা একটু অসঙ্গত বলে মনে হচ্ছে নাকি? অসঙ্গত? হ্যাঁ, অসঙ্গত। কেবল ঘরের মধ্যে কোথাও দেশলাইটাই না থাকা নয়, মৃতের মুষ্টিবদ্ধ হাতে মোমবাতিটা অর্ধদগ্ধ অবস্থাতেই বা ধরা থাকে কি করে, সেটাও কম অসঙ্গত ব্যাপার নয়। আগে আপনার কথাটা ঠিক বুঝতে পারছেন না? না, আমি বলতে চাইছি, মৃতদেহ যখন আবিষ্কৃত হয় তার হাতে নির্বাপিত অর্ধদগ্ধ একটি মোমবাতি পাওয়া যায়, যা হতে দুটো জিনিস প্রমাণ হয়। 1 নম্বর, মৃত ব্যক্তির হাতে পূর্ব হতেই প্রজ্বলিত মোমবাতিটা ছিল, যেটা মৃত্যুর সময় আঘাত পেয়ে পড়ে যাবার সঙ্গে সঙ্গে নিভে যায়।
অথবা 2 নম্বর, মৃত্যুর পর তার হাতে মানে মৃত ব্যক্তির হাতে হত্যাকারী রসিকতা করে অর্ধদগ্ধ নিবন্ধ মোমবাতিটা গুজে রেখে গিয়েছে। এবং শেষোক্ত এক্সপ্লেনেশনটি মেনে নিলে উই ক্যান ফরগেট অ্যাবাউট দ্য ব্লেসড ম্যাচ বক্স। কিন্তু তা যদি না মেনে নিই তাহলে, অর্থাৎ প্রথমোক্ত এক্সপ্লেনেশনটি মেনে নিতে গেলে আমাদের দেশলাইটার কথা ভুললে চলবে না। তাহলে দুটো বস্তু হলো, 1 নম্বর কোনরূপ তার, 2 নম্বর দেশলাই। আচ্ছা, এবারে আসা যাক 3 নম্বর অর্থাৎ ঘরের মধ্যে উল্টে পড়ে থাকা চিতাবাঘটির ব্যাপারে। দেবদ্বিজে ভক্তিভাবাপন্ন ফোঁটা তিলকধারী নিরামিষাসী বৈষ্ণব গুরুর শিষ্য রতিকান্তর শয়নকক্ষে চিতাবাঘের মূর্তি কেন থাকে? ভেবে দেখতে গেলে এ ব্যাপারেও কি প্রচুর অসঙ্গতি নেই? তা একটু আছে, একটু নয় প্রচুর আছে নিত্যরঞ্জন বাবু। এবং আপনাকে ওই চিতাবাঘের মূর্তিটি সম্পর্কে যদি কিছু রহস্য থেকে থাকে জানতে হবে। কারণ বর্তমান রতিকান্ত হত্যা পর্বে ওই চিতাবাঘের সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ যে আছে সে বিষয়ে আমি নিঃসন্দেহ। এইবারে আসবো আমরা চতুর্থ অর্থাৎ 4 নং পয়েন্টে। আমাদের জানতে হবে বর্তমানে মল্লিক প্রকাশনের অভ্যন্তরীণ অবস্থাটা ঠিক কেমন ছিল, অর্থাৎ আসলে মল্লিক প্রকাশনের অর্থনৈতিক অবস্থাটা ভালো ছিল কিনা। কিন্তু আপনাকে ব্যাপারটা জানতে হবে মল্লিক প্রকাশনের আইন পরামর্শদাতা সলিসিটরের কাছ হতে। বাইরে থেকে লাখ টাকার কারবার শোনা গেলেও আই ডাউট ভেরি মাচ, আমার বিশেষ সন্দেহ আছে মল্লিক প্রকাশনের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থাটা আসলে বর্তমানে বিশেষ সংকটাপন্ন হয়ে উঠেছিল নিশ্চয়ই। এবং সেই সংবাদ হতেই হয়তো আমরা রতিকান্তর বর্তমানের মানসিক অবস্থা ও তার ব্যবহারিক জীবনে আলোকপাত করতে পারব। তা যদি না হয় তাহলে আমাদের জানতে হবে কেন বর্তমানে কিছুকাল যাবৎ রতিকান্তর ব্যবহারটা খিটখিটে হয়ে উঠেছিল, কেন তিনি সামান্য কারণে চটে উঠতেন, ভদ্রলোকদের সঙ্গে অসঙ্গত, এক কথায় বলা যেতে পারে অভদ্রজনোচিত ব্যবহার করতেন। তারপর 5 নম্বর পয়েন্ট, আমাদের জানতে হবে কেন হঠাৎ তিনি বড় ছেলে সুধাকান্ত ও ছোট ভাই রমাকান্তর হাত হতে ব্যবসার সমস্ত কর্তৃত্ব কেড়ে নিয়ে আবার বৃদ্ধ বয়সে নিজের হাতে ব্যবসার দায়িত্ব টেনে নিয়েছিলেন। এবারে আসবো আমরা 6 নং পয়েন্টে। রতিকান্ত মল্লিকের কোনো অতীত ইতিবৃত্ত আছে কিনা, কারণ অনেক সময় দেখা গেছে অতীতের কোনো ঘটনা আপাতদৃষ্টিতে তুচ্ছতম মনে হলেও পরবর্তীকালে বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘাতের জন্য মূল কারণ বলে বিবেচিত হয়। 7 নং পয়েন্ট, ঘটনার দিন যতক্ষণ নিষ্প্রদীপের অন্ধকারে সমস্ত শহর অবলুপ্ত হয়েছিল এবং যে সময় রতিকান্তকে হত্যা করা হয়েছে সেই সময় ওই বাড়ির অন্যান্য মেম্বার্স কে কোথায় ছিল? এই প্রশ্নগুলোর ঠিকঠাক জবাব যদি আপনি আমাকে এনে দিতে পারেন নিত্যরঞ্জন বাবু, আপনার হত্যাকারী কে তা আমি বলে দিতে পারবো আশা করি। এরপর একরকম কতকটা যেন বাধ্য হয়ে নিত্যরঞ্জন বাবুকে গাত্রোত্থান করতে হলো। পরের দিন আবার নিত্যরঞ্জন বাবু গতকল্য প্রাতে উত্থাপিত কিরিটির প্রশ্নগুলোর জবাবের অনুসন্ধানে বেলেঘাটায় মল্লিক ভবনের দিকে রওনা হলেন। গেট দিয়ে মল্লিক ভবনে প্রবেশ করতে যাচ্ছেন মোটরে চেপে রতিকান্তর কনিষ্ঠ পুত্র নিশাকান্ত কোথায় বের হচ্ছিলেন, দেখা হয়ে গেল। নিশাকান্ত নিত্যরঞ্জন বাবুকে দেখে গাড়ি থামালেন। দারোগা বাবু, এই যে কোথাও বের হচ্ছেন বুঝি? নিত্যরঞ্জন প্রশ্ন করেন। আগে হ্যাঁ, ঝুনঝুনওয়ালা আগরওয়ালার সঙ্গে একটা কন্ট্রাক্ট আছে, চেম্বারে যাচ্ছি। তা আপনি? একটু প্রয়োজন ছিল। ও। তারপর একটু থেমে নিশাকান্ত বললেন, বাবার মৃত্যুর ব্যাপারে করোনারের জাজমেন্ট তাহলে ডেথ ডিউ টু ইলেকট্রিক শক? হ্যাঁ। কিন্তু ইলেকট্রিক শকে কি করে বাবা মারা গেলেন বুঝে উঠতে পারছি না। কিভাবেই বা ইলেকট্রিক কারেন্ট তার শরীরে প্রবেশ করতে পারে এখনো যেন বুঝে উঠতে পারছি না। ঘরের মধ্যে কোনো প্লাগ পয়েন্ট তো ছিল না। কিন্তু পুলিশ সার্জন ইউসুফ আলী তার ময়না তদন্ত রিপোর্টে তো তাই বলেছেন, হাই ভোল্টেজের ইলেকট্রিক কারেন্টে দেহে প্রবাহিত হওয়ার দরুনই মৃত্যু ঘটেছে।
তারপর হঠাৎ হাতের ঘড়ির দিকে তাকিয়ে নিশাকান্ত বললেন, আচ্ছা চলি দারোগাবাবু, কাজ আছে, ভেতরে যান, দাদা কাকাবাবু বাড়িতেই আছেন। নিশাকান্ত ড্রাইভারকে ইঙ্গিত করতেই গাড়ি ছেড়ে দিল। নিত্যরঞ্জন বাবু ভেতরের দিকে পা বাড়ালেন। বাইরের ঘরে একটা ফরাস বিছানো চৌকির ওপরে রমাকান্ত বাবু ডান হাতের ওপরে চিবুক ন্যস্ত করে মুহ্যমানের মতো বসেছিলেন। দৃষ্টি স্থির, সম্মুখের খোলা জানালা পথে নিবদ্ধ। এই কদিনের মধ্যে ভদ্রলোকের চেহারার মধ্যে যেন একটা বিশেষ পরিবর্তন ঘটে গিয়েছে। রুক্ষ বিশ্বস্ত চুল, চোখের কোলে কালের সুস্পষ্ট রেখা প্রকট হয়ে উঠেছে। চোখের পাতা দুটো একটু ভারী ভারী বলে মনে হয়। নিত্যরঞ্জন বাবু কক্ষে প্রবেশ করলেন এবং তার জুতোর শব্দেও রমাকান্ত বাবুর ধ্যানভঙ্গ হল না। গলা খাকারি দিলেন নিত্যরঞ্জন বাবু। চোখ তুলে তাকালেন রমাকান্ত বাবু। কে? পরক্ষণে নিত্যরঞ্জন বাবুকে চিনতে পেরে বললেন, আসুন নিত্যরঞ্জন বাবু, বসুন। নিত্যরঞ্জন বাবু চৌকির এক পাশেই আসন গ্রহণ করলেন। যে ঘরে রতিকান্ত বাবু নিহত হয়েছেন সেই ঘরটা আরেকবার দেখতে চাই রমাকান্ত বাবু। ও বলে পাশের ঘরে গিয়ে ওপরের ঘরের চাবিটা এনে নিত্যরঞ্জন বাবুর হাতে দিলেন। তারপর নিত্যরঞ্জন বাবুকে সঙ্গে নিয়ে ওপরে গেলেন রমাকান্ত বাবু। রমাকান্ত বাবু ঘরের মধ্যে আর প্রবেশ করলেন না, বাইরেই দাঁড়িয়ে রইলেন। নিত্যরঞ্জন বাবু ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাঘের মূর্তিটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করা সত্ত্বেও নিত্যরঞ্জন বাবু দর্শনীয় বা প্রমাণ সাপেক্ষ কিছুই খুঁজে পেলেন না, এবং ঘরের মধ্যে খুঁজে খুঁজেও কোথাও কোনো লোহা, তামা বা ইলেকট্রিকের তার জাতীয় কিছুর সন্ধান পেলেন না। দুজনে আবার এসে বাইরের ঘরে উপবেশন করলেন। উভয় কিছুক্ষণ নিঃশব্দে রইলেন। নিত্যরঞ্জন বাবু চিন্তামগ্ন, রমাকান্ত বাবু যেন একটু অন্যমনস্ক। রমাকান্তর মুখের দিকে তাকিয়ে নিত্যরঞ্জন বাবু সহসা একসময় প্রশ্ন করলেন, আচ্ছা, একটা প্রশ্নের আমার জবাব দেবেন রমাকান্ত বাবু? বলুন। সেদিন আপনারা বলেছিলেন ইদানিং আপনার দাদা রতিকান্ত বাবুর মেজাজটা বিশেষ খিটখিটে হয়ে উঠেছিল। এর কি কোনো কারণ ছিল বা ইদানিং এমন কিছু ঘটেছিল যার পর হতে? ইদানিং বলতে প্রায় বৎসরখানেক হতেই দাদার স্বভাবটা ওই রকম হয়ে গিয়েছিল। অতি অল্পেতেই চটে উঠতেন, বিশ্রীভাবে চেঁচামেচি করতেন। সাধারণ ভদ্র ব্যবহারটুকু পর্যন্ত তার লোপ পেয়েছিল যেন। দীর্ঘদিন ধরে যেসব লেখকরা আমাদের এই কারবারের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, ইদানিং দাদার ওই ধরনের অভদ্রজনচিত ব্যবহারে মনক্ষুণ্ণ হয়ে আমাদের দোকানে পর্যন্ত আসা বন্ধ করেছিলেন। হঠাৎ তার ওরকম হওয়ার কারণ? ব্যবসাপত্র? ঠিকই ধরেছেন দারোগাবাবু। জানেন তো ইদানিং সকল রকম ব্যবসারই চরম দুর্দিন চলছে। আমাদের ব্যবসারও অবস্থা ভেতরে ভেতরে আদপেই ভালো নয়। বাজারে বহু দেনা জমে আছে। গত 8-10 বৎসর ধরে ব্যবসার সকল দায়িত্ব আমার ও দাদার বড় ছেলের সুধার উপরেই ছিল। হঠাৎ কেমন দাদা ধারণা হয়ে গেল ব্যবসার টলটলায়মান অবস্থার জন্য আমরা দুজনেই দায়ী, যার ফলে দাদা আমাদের হাত হতে ব্যবসার সবকিছু দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলেন। সংঘাত শুরু হলো এইখানে। দাদা দুটো ভুল করলেন। এক, তার ধারণা তখন 25 বৎসর আগে যে রীতিতে ব্যবসা চলছিল এখনো বুঝি তেমনই চলছে। দ্বিতীয় ভুল করলেন অনর্থক পাওনাদারদের সঙ্গে বিশ্রীভাবে চেঁচামেচি করে। চেঁচামেচি করে মানে? পাওনাদারদের সঙ্গে মিষ্টি করে কথা বলতে হয়, কিন্তু দাদা পাওনাদারকে টাকা তো দেবেনই না, চোখ রাঙাবেন। কতদিন ওই রকমের অযৌক্তিক ব্যবহার সহ্য করবে পাওনাদাররা? কিটিমিটি চেঁচামেচি শুরু হয়ে গেল। যে সুনাম ও প্রতিষ্ঠা দীর্ঘদিনের প্রচেষ্টা ও সাধনায় মল্লিক পুস্তক প্রকাশনের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছিল, দাদার হটকরিতায় সেই সুনাম ও প্রতিষ্ঠা একটু একটু করে ভেঙে পড়তে লাগলো। বলতে বলতে সহসা যেন রমাকান্তর গলার স্বর থমথমে উঠল। হতে পারে দাদা দীর্ঘদিনের প্রাণপাত পরিশ্রমে একদা এই সুবৃহৎ প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, কিন্তু তাই বলে আজ তিনি আবার তার অবিবেচনা ও বিকৃত কল্পনা নিয়ে তাকে ভেঙে তছনছ করে অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে দেবেন, এ কেমন করে কোন সুস্থ মানুষ সহ্য করতে পারে বলুন তো দারোগাবাবু?
দেখুন দারোগাবাবু, তিনি আমার নিজের মায়ের পেটের ভাই, তবু বলতে আমার লজ্জা বা দুঃখ হচ্ছে না তিনি মারা গিয়েছেন, এক পক্ষে ভালোই হয়েছে। এবারে পুস্তক প্রকাশনীটাকে হয়তো বাঁচিয়ে তোলা গেলেও যেতে পারে। আজ বলে শুধু নয় নিত্যরঞ্জন বাবু, আগেও বলেছি, আমি এখনো বলবো, মানুষের দেহের কোনো অঙ্গে যেমন পচন ধরলে সে অঙ্গটিকে কেটে বাদ না দিলে সমস্ত দেহের মধ্যে একটু একটু করে পচন বিস্তার করে, এবং পচনের সেই বিস্তারকে রোধ করবার জন্য স্নেহ, দয়া, মমতা সবকিছুকেই যেমন বাদ দিতে হয় চরম অমঙ্গল ও দুর্ভাগ্যের হাত হতে বাঁচবার জন্য, তেমনি কতবার আমি সুধাকে বলেছি দাদাকে সম্পূর্ণরূপে ব্যবসা থেকে জোর করে সরিয়ে দিয়ে পূর্বের মতো আমাদের নিজেদের হাতে সমস্ত ক্ষমতা নিতে, এবং সেক্ষেত্রে পিতৃস্নেহের দোহাই দিয়ে চোখ বুজে সব সহ্য না করতে। কিন্তু সুধাকান্ত ও নিশাকান্ত আমার কথা শোনেনি, আমার কথায় কান দেয়নি। এখন বুঝুক ঠেলা। দাদার মৃত্যুর সঙ্গে সঙ্গে আজ দেখা যাচ্ছে মাত্র 1 বছর সময়ের মধ্যেই এত বড় প্রতিষ্ঠানের ভেতরটা একেবারে ফোপড়া হয়ে গেছে। বাজারে চতুর্দিকে দেনা, অপযশ ও দুর্নাম। কারো সাধ্য নিয়ে আজ আর মল্লিক পুস্তক প্রকাশনীকে রক্ষা করতে পারে। উত্তেজনায় ক্ষোভে রমাকান্তর কণ্ঠস্বরটা যেন বুঝে এলো, আর এর জন্য সত্যিকারের একমাত্র দায়ী ওই দাদাই। আচ্ছা রমাকান্ত বাবু, হঠাৎই বা আপনার দাদা ইদানিং এ ধরনের ব্যবহার করেছিলেন কেন? কোনো কারণ ছিল বলে কি মনে হয় আপনার? কি জানি মশাই, ঠিক বলতে পারি না। তবে বছর 1.5 আগে একবার খুব জ্বর হয়, তারপরে মাসখানেক পরে সেই জ্বর ছাড়বার সঙ্গে সঙ্গে দেখা গেল স্মৃতিশক্তি যেন তার অনেকটা কমে গিয়েছে। অতীতে সবকিছু মনে থাকে, কিন্তু বর্তমানে সবকিছু যেন ভুলে যান। এইমাত্র যা বললেন পর মুহূর্তেই তা ভুলে যান। অনেক ডাক্তার, কবিরাজ, ওষুধপত্র করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। আর একটা জিনিসও তার ওই অসুখের পর হতেই লক্ষ্য করেছি, অল্পেতে অসহিষ্ণু ও অধৈর্য হয়ে পড়তেন। সামান্য কারণে চটে উঠে চেঁচামেচি শুরু করতেন। ব্যবসার দুর্দিনের জন্য অর্থকষ্ট হয়েছিল ইদানিং খুব বেশি, সে কথা আগেই আপনাকে আমি বলেছি, এবং তার জন্য খুব যে তাকে অসুবিধা ভোগ করতে হতো তাও নয়, কারণ দাদার ছোট ছেলে নিশাকান্তই তার বড় বড় মারোয়ারি বন্ধুদের কাছ হতে প্রয়োজন মতো টাকা এনে দিত। সে কারণে কখনো তাকে নিশাকান্তর জন্য অসুবিধায় পড়তে হয়নি। একটা কথা রমাকান্ত বাবু, আচ্ছা আপনার দাদা কি কারো কথাই শুনতেন না? আমাকে আর সুধাকে তো কোনো কথাই বলতেই দিতেন না, আমাদের কথা শোনা দূরে থাক। এক দেখেছি নিশা ও তার স্ত্রীর কথাই শুনতেন। নিশিকান্ত বাবুর স্ত্রী? হ্যাঁ, সাধারণ স্ত্রীলোক নয় নিশা স্ত্রী, অসাধারণ হোল্ড ছিল তার দাদার ওপরে। বলতে গেলে ইদানিং ছোট বৌমাই তো এ সংসারে কর্ত্রী হয়ে উঠেছিলেন। অবশ্য তার সে শক্তিও আছে। আচ্ছা রমাকান্ত বাবু, বলতে পারেন কিছুদিনের মধ্যে কখনো আপনাদের এ বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি কোনো কাজ করতে এসেছিল কিনা? ইলেকট্রিক মিস্ত্রি? হ্যাঁ, মানে বাড়ির ইলেকট্রিকের ব্যাপারে কোনো কিছু গোলমাল? তেমন তো কিছু বই মনে পড়ছে না। বলতে বলতে রমাকান্ত বাবুর হঠাৎ কি একটা কথা মনে পড়ে যাওয়ায় বলে ওঠেন, তবে হ্যাঁ, দাদার মৃত্যুর মানে নিষ্প্রদীপের ঠিক আগের দিন সন্ধ্যায় হঠাৎ সমস্ত বাড়ির আলো ফিউজ হয়ে গিয়েছিল। ফিউজ হয়ে গিয়েছিল? হ্যাঁ, কিন্তু নিশার শালা আমাদের ছোট বৌমার ভাই যোগেশ, ওর ইলেকট্রিকের কারবার আছে, ইলেকট্রিকের কাজও খুব ভালো জানে। ওই সময় যোগেশ ছিল, সেই সব আবার ঠিক করে দেয়। ও, আবার এক সময় নিত্যরঞ্জনবাবু প্রশ্ন করেন, আচ্ছা আরেকটা কথা রমাকান্ত বাবু, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যেটা মনে আমার কেমন যেন একটা খটকা বাঁধিয়েছে। কি বলুন তো? আপনার দাদার ঘরের ওই চিতাবাঘে মূর্তিটা। রতিকান্তবাবু এদিকে তো শুনেছি প্রচণ্ড বৈষ্ণব মতাবলম্বী ছিলেন, এমন স্ট্রিক্টলি নিরামিষাসী ছিলেন, অথচ তার ঘরে ওই জন্তুর মূর্তিটা। দাদার সমস্ত জীবনটাই যেন গরমিলে ভরা নিত্যরঞ্জনবাবু। প্রথম যৌবনে দাদা ছিলেন ঘোর সংসারী, একদিন মাংস না হলে চলত না, এবং একজন নামকরা শিকারীও ছিল। বন্দুক চালনায় তার হাতের নিশানা ছিল যাকে বলে একেবারে অব্যর্থ।
সালটা আমার মনে নেই। দাদা একবার তার এক বন্ধুর নিমন্ত্রণে ময়ূরভঞ্জে বেড়াতে যান। দাদার বন্ধুটিও ছিলেন একজন পাকা শিকারী, এবং দাদার এই বন্ধুটি তখন ময়ূরভঞ্জ স্টেটে বড় চাকরি করেন। শিকারের জন্য আমন্ত্রণ করেছিলেন দাদাকে সেই বন্ধু। শিকারে গিয়ে যে চিতাবাঘের মূর্তিটা দাদার ঘরে দেখেছেন, ওই বাঘের হাতে দাদার বন্ধুটি প্রাণ দেন। দাদা অবশ্য শেষ পর্যন্ত বাঘটাকে গুলি করে শেষ করেন, কিন্তু সেই দিন হতেই দাদা শিকার করা ছেড়ে দিলেন এবং বাঘের ছালটা ছাড়িয়ে নিয়ে এসে খড় দিয়ে ওই মূর্তিটা তৈরি করে ঘরে রেখে দিলেন। সেই হতে দাদা কেবল যে শিকার করাই ছেড়ে দিলেন তাই নয়, মাছ মাংস পর্যন্ত খাওয়া ছেড়ে দিলেন। এবং আরো কিছুদিন পরে দাদা এক বৈষ্ণব সাধুর কাছে মন্ত্র দীক্ষা নেন। বন্ধুটিকে দাদা প্রাণের চাইতেও ভালোবাসতেন। বন্ধুর অপঘাতে মৃত্যু দাদার পক্ষে অত্যন্ত মর্মান্তিক হয়েছিল। প্রত্যহ রাত্রে দাদা ওই বাঘের মূর্তিটার গায়ে হাত বুলোতেন শুতে যাবার পূর্বে। দাদার নিত্য নৈমিত্তিক অভ্যাসের মধ্যেই ওটা দাঁড়িয়ে গিয়েছিল। আরো দিন দুই পরে সংবাদপত্রে একটি সংবাদ প্রকাশিত হলো। সংবাদটা এই: বিখ্যাত পুস্তক প্রতিষ্ঠান মল্লিক পুস্তক প্রকাশনী প্রকাশ্যে বিক্রয় হয়ে যাইতেছে। সংবাদটা চোখে পড়তেই কিরিটি গিয়ে ফোনে বেলেঘাটা থানায় নিত্যরঞ্জন বাবুকে ডাকে। ওপাশ হতে আহ্বান শোনা যায়, হ্যালো, কে কে নিত্যরঞ্জন বাবু? আমি কিরিটি কথা বলছি। দয়া করে এক্ষুনি একবার আসবেন কি? ব্যাপার কি বলুন তো? আসুন না, সাক্ষাতেই সব বলবক্ষণ। ঘণ্টাখানেক বাদে নিত্যরঞ্জন বাবু কিরিটির বসবার ঘরে এসে প্রবেশ করলেন। ব্যাপার কি বলুন তো? এত জরুরি তলব কেন হঠাৎ? বসুন, আপনার রতিকান্ত মার্ডার কেসের মিস্ট্রি সলভ করে ফেলেছি। বলেন কি? হ্যাঁ, কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। কি বলুন তো? রমাকান্ত মল্লিক ও সুধাকান্ত মল্লিককে গিয়ে আপনার বলতে হবে, মল্লিক পুস্তক প্রকাশনীর যে কেউ খদ্দের বা ক্রেতা আসুন না কেন, বর্তমানের পুস্তক প্রকাশনীর ন্যায্য মূল্যের চাইতে অন্তত দ্বিগুণ মূল্য যেন তারা দাবি করেন। অর্থাৎ রমাকান্ত বাবুদের আপনি পুস্তক প্রকাশনীটা বিক্রয় করতে নিষেধ করছেন। ঠিক তাই। শুধু এই জন্যই কি আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন কিরিটি বাবু? হ্যাঁ, কারণ খুনি তার মরণ ফাঁদ নিজে হাতেই পাততে উদ্যত হয়েছে এবং এই ফাঁদেই সে আটকে পড়তেই হবে। তবে একটা কথা আপনাকে আগে থেকেই বলে রাখি নিত্যরঞ্জন বাবু, রতিকান্ত মল্লিক ডিজার্ভড ইট। রমাকান্ত বাবু মিথ্যা কথা বলেননি সেদিন আপনাকে। স্নেহে মমতায় অন্ধ হয়ে সুধাকান্ত বাবু যদি না তার বিকৃত মস্তিষ্ক পিতার বিকৃত কল্পনায় সায় দিয়ে যেতেন, তবে হয়তো রতিকান্তকে ওইভাবে অপঘাতে মৃত্যুবরণ করতে হতো না এবং এতদিনকার অত বড় পুস্তক প্রতিষ্ঠানটাও নষ্ট হয়ে যেত না। পিতামাতার প্রতি কর্তব্য ও দায়িত্ব আমাদের সকলেরই থাকা উচিত এবং ভক্তি শ্রদ্ধাও আমাদের পিতামাতার প্রতি প্রত্যেকেরই আছে। তাই বলে ভক্তিতে অন্ধ হয়ে কর্তব্য ন্যায়কে কখনো আমাদের ভোলা উচিত নয় নিত্যরঞ্জন বাবু। এসব আপনি কি বলছেন মিস্টার রায়? ঠিকই বলছি। আপাতত শুনতে সুশ্রাব্য না হলেও আমার কথাগুলো যা বলবো একটু ভালো করে ভেবে দেখলেই বুঝতে পারবেন ন্যায় দিক দিয়ে আদপেই সেগুলো অযুক্তিপূর্ণ নয়। শুনুন তবে। কিরিটি বলতে লাগলো, 20-25 বৎসর আগে রতিকান্ত যখন পুস্তকের ব্যবসা শুরু করেন, সে সময় বাংলাদেশের সাহিত্যিকরা সহজে স্বীকৃতি পেতেন না। ফলে বেশিরভাগ সাহিত্যিকদের ধনী প্রকাশকদের জুলুমবাজির কাছে মাথা নত করে থাকতে হতো। অর্থাৎ নামমাত্র মূল্যে তাদের পরিশ্রমলব্ধ সাহিত্য সাধনাকে বিক্রয় করতে হতো এবং যার ফলে রতিকান্তর মতো প্রকাশকদের লক্ষ্মীর ঝাঁপিটা ভরে উঠত ও সাহিত্যিকদের তণ্ডুলা ভাব বুঝত না। দীর্ঘকাল ধরে ওই নীতিকে আশ্রয় করেই রতিকান্ত ব্যবসা ক্ষেত্রে সুনাম, প্রতিপত্তি ও অর্থ অর্জন করেছিলেন। তারপর ক্রমে এমন দিন এলো যখন প্রকাশকরা সাহিত্যিকদের দিকে অন্যভাবে তাকাতে এক প্রকার বাধ্য হতে হলো এবং ওই সময়টায় রতিকান্ত তার ব্যবসার সকল ভার তার জ্যেষ্ঠ পুত্র সুধাকান্ত ও কনিষ্ঠ ভ্রাতা রমাকান্তর উপর তুলে দিয়েছিলেন। শেষোক্তরা বর্তমান পরিবর্তনের সঙ্গে সঙ্গেই পা ফেলে ব্যবসা চালিয়েছিলেন। রতিকান্তর নীতিকে বর্জনীয় বলেই তারা বর্জন করেছিলেন।
এমন সময় যুদ্ধের দরুন ব্যবসার বাজারে এলো বিরাট একটা পরিবর্তন। প্রত্যেক ব্যবসারই মূলে লাগলো নাড়া। লাভের অঙ্কে প্রত্যেকেরই পারদটা নেমে আসতে লাগলো। রতিকান্তর নজরে যখন ব্যাপারটা এলো, তিনি যেন ক্ষেপে উঠলেন চারিদিকের লোকসানের অঙ্কটা দেখে। বর্তমান বাজারটাকে না বুঝেই এবং যে পরিবর্তন ইদানিং পুস্তক ব্যবসার ক্ষেত্রে ঘটে গিয়েছে সেটাকে বোঝবার চেষ্টা না করে তার ধারণা জন্মে গেল ছেলে ও ভাই তাদের গাফিলতির জন্যই ব্যবসাটাকে নষ্ট করতে বসেছে। অবশ্যই এরকম ভাববার আরো দুটো কারণ ছিল রতিকান্ত। একটু থেমে কিরিটি আবার তার অর্ধ সমাপ্ত কাহিনী শুরু করল। 1 নং, কিছুকাল আগে রোগে ভোগার জন্য তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। 2 নং কারণ, ইতিমধ্যে প্রকাশক ও সাহিত্যিকদের পারস্পরিক সম্পর্কের মধ্যে যে পরিবর্তনটা ঘটে গিয়েছে সেটা রতিকান্ত আদপেই গ্রহণ করতে পারেননি। তার ধারণা ছিল সাহিত্যিকরা বরাবর নামমাত্র মূল্যেই পুস্তকের যাবতীয় সত্য পূর্বের মতো রতিকান্তর মতো পুস্তক ব্যবসায়ীদের হাতে তুলে দিয়ে সন্তুষ্ট থাকবে, আর রতিকান্তর দল 2 তলার ওপর 3 তলা বাড়ি হাঁকাবে লাভের মুনাফা দিয়ে। এইখানেই শুরু হলো আসল সংঘর্ষ পিতা পুত্র ও 2 ভাইয়ের মধ্যে। শুরু হলো চেঁচামেচি, ঝগড়াঝাটি, অশান্তি। রতিকান্ত ব্যবসার সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন, কিন্তু পূর্বের দিনও যেমন ছিল না, তার নিজের মস্তিষ্কও ছিল না তেমনই সুস্থ। ফলে যাবতীয় লেনদেনের ব্যাপারে খিটিমিটি গোলমাল শুরু হয়ে গেল। বিকৃত মস্তিষ্ক পুরোপুরি ক্যাপিটালিস্ট মনোবৃত্তিপূর্ণ রতিকান্তর ব্যবহারে একে একে সকলে অসন্তুষ্ট হতে লাগলো। ব্যবসার সমূহ ক্ষতি হতে লাগলো, কিন্তু রতিকান্ত সম্পূর্ণ বেপরোয়া। সুধাকান্ত আর রমাকান্ত স্নেহ অন্ধ হয়ে বিকৃত মস্তিষ্ক রতিকান্তর ব্যবহার সহ্য করে যেতে লাগলেন। যদিও তাদের ব্যবসার শুভাশুভের খাতিরে উচিত ছিল রতিকান্তকে পাগলাগারদে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া, এবং স্নেহের খাতিরে কর্তব্যচ্যুতিই হলো তাদের মারাত্মক ভুল, যার ফলে আজ মল্লিক পুস্তক প্রকাশনের চরম দুর্দিন ঘনিয়ে এসেছে। তাহলে ঠিক ওইখানেই হত্যার বীজ রূপিত হলো। হত্যাকারী ওয়াজ টু ক্লেভার, অতীব ধূর্ত। সে সব দিক বাঁচিয়ে নিজের কাজ গোছাবার চেষ্টায় রতিকান্তর বিকৃত কল্পনায় ইন্ধন যোগাতে লাগলো দিনের পর দিন। ফলে রতিকান্ত সহজেই হত্যাকারীকে নিজের দলে টেনে নিয়ে এলো। সর্বনাশ! তবে কি? হ্যাঁ, এখন বুঝতে পারছেন বোধহয় হত্যাকারী কে। হত্যাকারী যখন দেখলে রতিকান্তকে বাধা দিতে যাওয়া মূর্খতা মাত্র, সে তখন এক হাতে রতিকান্তর কথায় সায় দিয়ে চেষ্টা করতে লাগলো ব্যবসাটাকে একেবারে ধ্বংসের গহ্বরে ঠেলে দিয়ে তারপর অন্য হাতে আবার বেনামি করে ব্যবসাটা গুছিয়ে নিজের হাতে তুলে নিতে। যাই হোক, আসলে হত্যাকারী এক্ষেত্রে তার নিজস্ব স্বার্থের জন্য রতিকান্তর হত্যাপরাধে অপরাধী হলেও আমি যেন আরেকজনের অদৃশ্য হাতের নির্মম শাসনদণ্ড চালনার ইঙ্গিত দেখতে পাচ্ছি। কিরকম? ওই চিতাবাঘের সাহায্যেই শেষ পর্যন্ত রতিকান্তকে হত্যা করা হয়েছে। বলেন কি? ঠিক তাই। আসলে রতিকান্ত লোকটা বৈষ্ণবের ভিক নিয়েছিল মাত্র। খাঁটি বৈষ্ণবের নিষ্ঠা ও প্রেম কোনোদিনই রতিকান্ত দেহে বা মনে ছিল না। কপালে আর বুকে বড় বড় তিলক কাটলেই বৈষ্ণব সাধু হওয়া যায় না। আসলে রতিকান্তর মধ্যে একটা দুর্দান্ত লোভী মাংসাশী জান্ত প্রবৃত্তি ছিল, যার প্রমাণ তার প্রথম বয়সে পশু শিকারের মধ্যেই আমরা পাই, এবং সেই প্রবৃত্তির প্রেরণাতে লোকটা পশু শিকার ছেড়ে দিয়ে মাছ মাংস ছেড়ে দিয়ে বৈষ্ণবে ভিক নিয়েও আসল সাধু বা সজ্জন বনে উঠতে পারেননি, এবং সেটা সম্ভব নয় কোনোদিন। সেই সহজাত প্রবৃত্তিটার পরিপোষণের জন্যই রতিকান্ত ঘরের মধ্যে চিতাবাঘের ছালটা দিয়ে একটা মূর্তি গড়ে রেখেছিলেন এবং প্রত্যহ সেটার গায়ে হাত বুলাতেন। হত্যাকারী ওই সংবাদটা জানতো, তাই চিতাবাঘের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাস করে রতিকান্তকে হত্যা করে। হত্যার রাজ্যে শহর নিষ্প্রদীপ না হলেও রতিকান্ত নিহত হতেন। নিষ্প্রদীপটা একটা আকস্মিক দৈব সুযোগ এনে দিয়েছিল মাত্র হত্যাকারীকে। হত্যাকারী আগে হতেই সব ব্যবস্থা করে রেখে দিয়েছিলেন। কি করে আপনি বুঝলেন? মৃতের হাতের মুঠের মধ্যে যে চুলের গোছা ছিল সেটা দেখি, এবং আপনার মুখে সব বৃত্তান্ত শুনেই আমি বুঝেছিলাম। মৃতের দেহের কোমরের কাছে কাপড়ের একাংশ পোড়া ছিল ও দেহে একটা কালশিটের দাগ ছিল।
হঠাৎ নিষ্প্রতীপ হয়ে যাওয়ায় রতিকান্ত যখন অন্ধকারে দিশেহারা হয়ে পড়েছেন, সেই মুহূর্তে হত্যাকারী একটি মোমবাতি ও দেশলাই হাতে কক্ষে এসে আবির্ভূত হলো এবং মোমবাতিটা জেলে রতিকান্তর সামনে দিতে গিয়ে সেই সুযোগে হয়তো হঠাৎ তাকে প্রবল এক ধাক্কা দিয়ে চিতাবাঘের মূর্তিটির ওপর ঠেলে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে রতিকান্তর শরীরে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয় এবং তাতেই হাই ভোল্টেজের কারেন্ট শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাওয়ার দরুন তার মৃত্যু ঘটে। তারপর হত্যাকারী চেয়ার দুটোকে উল্টে রেখে এবং মোমবাতিটা মৃতের হাতে গুজে দিয়ে ঘর ছেড়ে চলে যায়। কিন্তু একটা মারাত্মক ভুল সে করে সে সময়, দেশলাইটা সঙ্গে করে নিয়ে গিয়ে। এতে করে হত্যাকারী প্রমাণ করবার চেষ্টা করেছে অন্ধকারে গুঁতো খেয়ে বৃদ্ধের প্রাণহানি ঘটেছে। দেশলাইটা যদি হত্যাকারী সঙ্গে করে না নিয়ে যেত তাহলে এত শীঘ্র সে আমার চোখে ধরা পড়ত না। দেশলাইটা সে নিয়ে গেল, কিন্তু অর্ধদগ্ধ মোমবাতিটা মৃতের হাতে রেখে গেল, নিজেই নিজের পদচিহ্ন রেখে গেল। এমনই হয়। কিন্তু উদ্দেশ্য অতি সহজ, বেনামিতে অত বড় লাভবান বিষয়টা হাতানো। কারণ হত্যার পরিকল্পনাকারী জানত ব্যবসাটার আসল গলদ কোথায়। কিরিটি মৃদু কণ্ঠে জবাব দিল। দিন 2 পরে নিত্যরঞ্জন বাবু আবার কিরিটির কাছে এলেন। কি ব্যাপার, হত্যাকারীকে ধরলেন? কিরিটি প্রশ্ন করে। না, কিন্তু সত্যি কি আপনি বিশ্বাস করেন নিশাকান্ত এই হত্যাকারী? ও হরি, কি আপনি তাহলে বুঝলেন সেদিন? নিশাকান্ত হত্যাকারী হতে যাবেন কেন? তবে কি? ইলেকট্রিশিয়ান আমাদের যোগেশ, নিশাকান্ত শ্যালক। তাই বলুন, যোগেশই যে ব্যবসাটা কিনে নিতে এসেছিল শুনলাম তার নামে। নিশাকান্তর এজেন্ট যে সে, পরিকল্পনাটা নিশাকান্ত, কাজ করেছেন শ্রী যোগেশ। নিশাকান্ত বুদ্ধিমান ব্যক্তি, চিত্র বিচিত্র চিতাবাঘ পিতৃদেবটিকে সে ঠিকই বুঝেছিল, কিন্তু প্রমাণ? সে তো মশাই আমার খুঁজে দেবার কথা নয়, সেটা আপনারা খুঁজে নিন। প্রমাণ হিসেবে কি কি প্রয়োজন সবই বলে দিয়েছি। কিরিটি মৃদু কণ্ঠে শেষ কথা কটায় বলে একটা সিগারে অগ্নিসংযোগ করে।